হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বেন বুস্টার। ডব্লিউবিসিএস মেন্স হিস্ট্রি পিআইকিউ সিরিজ যে ক্লাস আমরা করছিলাম, আজকে তার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা 2014 সালে ডব্লিউবিসিএস মেন্স পরীক্ষায় ইতিহাস থেকে যেসব প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। ঠিক আছে, কারণ 2014 সালে ইতিহাস থেকে 50টা প্রশ্ন এসেছিল। ঠিক আছে, কিন্তু 2014 সালের পর থেকে কিন্তু প্রায় 100টা মতো করে প্রশ্ন কিন্তু পরীক্ষাতে এসেছে মেন্স পরীক্ষায়। আজকে আমরা আলোচনা করব 2015 সালে ডব্লিউবিসিএস মেন্স পরীক্ষায় ইতিহাস থেকে যেসব প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব দুটো ক্লাসের মধ্য দিয়ে। তোমরা ক্লাসগুলো মন দিয়ে দেখো, কারণ এই সিরিজে আমরা বিগত 10 বছরের যে ডব্লিউবিসিএস মেন্স পরীক্ষায় আসা ইতিহাস, ভূগোল, পলিটি, অর্থনীতি সমস্ত বিষয়ের ক্লাস কিন্তু আমরা করব। ঠিক আছে, এমনকি সায়েন্সেরও। তাই তোমরা ক্লাসগুলো মন দিয়ে দেখো। চলো দেখো যে 2015 সালে ডব্লিউবিসিএস মেন্স পরীক্ষায় ইতিহাস থেকে কি কেমন ধরনের প্রশ্ন এসেছিল। দেখো প্রথম প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ঋগ্বেদিক গডস ইজ সেড টু বি দ্য আপহোল্ডার অফ দ্য রিতা অর কসমিক অর্ডার। মানে কি বলছে যে নিম্নলিখিত ঋগ্বেদের দেবতাদের মধ্যে কাকে রিতা বা মহাজাগতিক শক্তির ধারক বলা হয়। বলো, তোমরা কমেন্টে উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর কি হবে? অপশান সি, বরুণা। ঋগ্বেদে বরুণ হলেন হচ্ছে রিতা, যাকে রিতা নামেও কিন্তু লেখা হয়। এর প্রধান রক্ষক বা প্রতিপালক, যা বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজাগতিক নৈতিক এবং প্রাকৃতিক শৃঙ্খলাকে হচ্ছে বোঝায়। তাকে সর্বোচ্চ নৈতিক বিচারক হিসেবে কিন্তু বিবেচনা করা হয়, যিনি নিশ্চিত করে যে সূর্য, চন্দ্র এবং ঋতুগুলি তাদের নির্ধারিত পথে কিন্তু চলে এবং মানুষ নৈতিক আইনকে হচ্ছে মেনে চলে। দেখো দ্বিতীয় প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ট্রাইবাল অ্যাসেম্বলিজ হ্যাজ নর্মালি ইনভলভড ইন দ্য ইলেকশন অফ দ্য ট্রাইবাল চিফ। যে নিম্নলিখিত উপজাতীয় পরিষদগুলোর মধ্যে কোনটি সাধারণত উপজাতি প্রধানের নির্বাচনে হচ্ছে জড়িয়ে থাকে। বলো, সঠিক উত্তর কি হবে? হুম সঠিক উত্তর কি হবে? অপশান এ, সমিতি। যে ঋগ্বেদীয় যুগে বা ঋগ্বেদের যে যুগে কি হয়েছিল বা ঋগ্বৈদিক যুগে সমিতি ছিল হচ্ছে উপজাতি অর্থাৎ জন, হচ্ছে সাধারণ হচ্ছে লোকসভা। এটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়াদির জন্য কিন্তু দায়ী ছিল, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কি ছিল? উপজাতি প্রধানদের বা রাজন, যাদেরকে নির্বাচন বা অনুমোদন। যদিও রাজনদের পদটি প্রায়শই হচ্ছে বংশানুক্রমিক ছিল, কিন্তু সমিতি তাকে নির্বাচিত করার বা তার প্রতি যে কর্তৃত্ব অনুমোদন দেওয়ার কিন্তু ক্ষমতা রাখতো, যাতে তার স্বৈরাচারী না হয়ে ওঠে। ঠিক আছে, তাহলে সমিতির উপরে কিন্তু অনেক দায়িত্ব ছিল ঋগ্বৈদিক যুগে। দেখো 3 নম্বর প্রশ্ন, হাউস বুরিয়ালস কি বলছে? হাউস বুরিয়ালস আর রিপোর্টেড ফ্রম। বলো, সঠিক উত্তর কি হবে? যে হাউস বুরিয়াল কি গৃহ সমাধি। কোথায় সেটা? হুম সেটা হচ্ছে কোথায়? অপশন সি, উলেরি, আলোমারা। যে আলোমারা বা আলমোড়ার উলেরি থেকে হচ্ছে গৃহ সমাধির খবর কিন্তু পাওয়া গেছে। উত্তরাখণ্ডের আলমোড়া বা আলোমারা, ঠিক আছে, আলমোড়া বা আলমোড়াই বলবো আমরা, আলমোড়া জেলায় অবস্থিত নব্যপ্রস্তর ও তাম্রপ্রস্তর যুগের প্রত্নস্থল উলেরিতে খনন কার্যের ফলে বাড়ির সীমানার মধ্যে সমাধির কিন্তু প্রমাণ পাওয়া গেছে, যা এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ স্বতন্ত্র হচ্ছে সমাধির প্রথার হচ্ছে পরিচায়ক। দেখো 4 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য মেন আইটেমস অফ এক্সপোর্ট অফ দ্য ইন্ডাস পিপল। মানে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান হচ্ছে রপ্তানি পণ্য ছিল। বলো, কোনটি ছিল? বলো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কি? অপশান এ, মানে 2 ঠিক হবে, মানে হচ্ছে কি কটন গুডস। এবং তারপরে কি 3 ঠিক হবে, মানে টেরাকোটাস। এবং 5 নম্বরটা ঠিক হবে, মানে কি যে পোটারি। ঠিক আছে, এটা নিচের লাইনে হতো আর কি। তাহলে কি অপশন এ তাহলে ঠিক হলো, যে কটন গুডস, মানে টেরাকোটা এবং পোটারি। সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধানত কৃষি ও শিল্পজাত পণ্য রপ্তানি করতো তারা, এবং তাদের রপ্তানির পণ্যের তালিকায় কি ছিল? সুতির বস্ত্র, পোড়ামাটির শিল্প এবং মৃৎশিল্প হচ্ছে অন্যতম ছিল। দেখো 5 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং আর্কিওলজিস্ট হ্যাজ বিন ক্লেমিং দ্যাট হি ওয়াজ সাকসেসফুলি হচ্ছে ডিসপেয়ার্ড দ্য ইন্ডাস স্ক্রিপ্ট দাও আদার্স হ্যাভ নট অ্যাকসেপ্টেড দ্য ক্লেম। মানে কি বলছে? নিম্নলিখিত প্রত্নতাত্ত্বিকদের মধ্যে কে দাবি করে আসছেন যে তিনি সফলভাবে হচ্ছে সিন্ধুলিপি পাঠোদ্ধার করেছেন, যদিও অন্যরা কিন্তু এই দাবি গ্রহণ করেননি। বলো, কার দাবি এটা? সঠিক উত্তর কি হবে? অপশন ডি,
এস আর রাও। প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক এস আর রাও দাবি করেছিলেন যে তিনি সিন্ধু যে লিপি সেটা সফলভাবে পাঠোদ্ধার তিনি করেছেন। তিনি এই লিপিটিকে সংস্কৃত ভাষায় একটি প্রারম্ভিক রূপ হিসেবে কিন্তু তিনি দাবি করেন। সিন্ধু সভ্যতা ও বৈদিক সভ্যতার মধ্যে একটি সংযোগ স্থাপনে তিনি চেষ্টা করেন। তবে মূল ধারার প্রত্নতাত্ত্বিক ও ভাষাবিদরা তার এই দাবি এবং পাঠোদ্ধার পদ্ধতি পুরোপুরি কিন্তু মেনে নেয়নি। তাই সিন্ধু লিপি এখনো সাধারণত অপাঠ্য হিসেবেই কিন্তু বা আনডেসফায়ার্ড হিসেবে কিন্তু গণ্য করা হয়। দেখো 6 নম্বর প্রশ্ন। অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট এক্সকাভেশন মান্ডা ইজ দ্য ড্যাশ সাইট অফ দ্য ইন্ডাস সিভিলাইজেশন। যে সর্বশেষ খনন কার্য অনুসারে মান্ডাই সিন্ধু সভ্যতার কেমন ধরনের স্থান বা কোন দিকের স্থান বলো? যে উত্তরপ্রদেশের মান্ডা। সঠিক উত্তর কি হবে? অপশান এ, নর্দার্ন মোস্ট। ঠিক আছে, মানে উত্তরতম। সর্বশেষ প্রত্নতাত্ত্বিক খনন কার্য এবং গবেষণা অনুসারে জম্মু কাশ্মীর এর চেনাব নদীর তীরে অবস্থিত হচ্ছে মান্ডা। ঠিক আছে, কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে। ওকে, সিন্ধু সভ্যতার উত্তরতম সীমা বা স্থান হিসেবে কিন্তু পরিচিত। ঠিক আছে, উত্তরপ্রদেশ, আমি ভুল বলে ফেলেছি। ঠিক আছে, তোমরা কমেন্টে জানাও যে সিন্ধু সভ্যতার 4টে দিক। ঠিক আছে, উত্তরে কি আছে, দক্ষিণে কি আছে, পূর্বে কি আছে আর পশ্চিমে কি আছে, এইটা তোমরা কমেন্টে জানাও। ওকে, দেখো 7 নম্বর প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ হরপ্পিয়ান পোটারি ইজ সেড টু বি দ্য আর্লিয়েস্ট এক্সাম্পল অফ ইটস কাইন্ড ইন দ্য ওয়ার্ল্ড। যে নিম্নলিখিত হরপ্পা সভ্যতার মৃৎশিল্পের প্রকারগুলির মধ্যে কোনটি বিশ্বে তার ধরনের প্রাচীনতম উদাহরণ বলে মনে করা হয়? বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কি অপশন বি, গ্লেজড, অর্থাৎ চকচকে মৃৎশিল্প। হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার প্রত্নস্থলগুলো থেকে প্রাপ্ত চকচকে যে স্টিয়াটাইট মৃৎপাত্র, সেই মৃৎপাত্র বিশ্বে তার ধরনের প্রাচীনতম উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়। এই মৃৎপাত্রগুলো পোড়ানোর সময় মাটির সাথে সিলিকার একটি পাতলা আস্তরণ মিশিয়ে চকচকে ও মসৃণ করা হতো। ঠিক আছে, যেমন কি পলিক্রোম, বহুবর্ণ। হরপ্পা সভ্যতা বহুবর্ণের মৃৎশিল্প পাওয়া গেলেও তা কিন্তু বিরল ছিল। আর কি পারফোরেট, মানে ছিদ্রযুক্ত। এই পাত্রগুলির নিচে এবং চারপাশে ছোট ছোট ছিদ্র থাকতো, যা সম্ভবত তরল ছাঁকার কাজে তারা ব্যবহার করতো। আর এটা কি নবড, গাঁটযুক্ত। এই পাত্রগুলো গায়ে গাঁট বা উঁচু নকশা করা থাকতো, যা হরপ্পা সভ্যতার বিশিষ্ট বৈশিষ্ট্য সেটা বহন করে চলতো। দেখো 8 নম্বর প্রশ্ন। হরপ্পার ইটগুলো মূলত কেমন ছিল বলো? সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, অপশন বি, খোলা ছাঁচে তৈরি। ঠিক আছে, সিন্ধু সভ্যতা বা হরপ্পা অধিবাসীরা অভিন্ন অনুপাতের, অর্থাৎ সাধারণত 4:2:1 এই অনুপাতে তারা ইট তৈরির জন্য খোলা ছাঁচ তারা ব্যবহার করত। এই ইটগুলো রোদে শুকানো বা আগুনে পোড়ানো উভয় ধরনের কিন্তু হতো, এবং ছাঁচ ব্যবহারের ফলে প্রতিটি ইটের আকার এবং আয়তন সুনির্দিষ্ট থাকতো, যা তাদের উন্নত নগর পরিকল্পনার একটি অন্যতম কিন্তু বৈশিষ্ট্য বহন করে। দেখো 9 নম্বর প্রশ্ন। কোথায় আমরা পর্যায়ক্রমে 3টি স্তর, অর্থাৎ প্রত্নপ্রস্তর, মধ্যপ্রস্তর মানে প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নব্যপ্রস্তর অর্থাৎ নিওলিথিক, এই সংস্কৃতির আমরা খুঁজে পাই কোথায় বলো? সেটা কোন উপত্যকায়? সহজ প্রশ্ন এবং পরীক্ষায় বারবার এসেছে এটা, এবং গুরুত্বপূর্ণ প্রশ্নটা। সঠিক উত্তর কি হবে? অপশন এ, বোলান উপত্যকা। ওকে, উত্তরপ্রদেশে এলাহাবাদের কাছে অবস্থিত বোলান নদীর যে উপত্যকা ভারতের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। এখানে প্রত্নপ্রস্তর যুগ থেকে শুরু করে মধ্যপ্রস্তর এবং নব্যপ্রস্তর যুগ পর্যন্ত মানব সভ্যতার যে বিবর্তনের একটি নিরবিচ্ছিন্ন পর্যায়ক্রমিক ধারা বা স্তর কিন্তু এখানে লক্ষ্য করা যায়। দেখো 10 নম্বর প্রশ্ন। নিচের কোনটি আদি প্রস্তর যুগের, অর্থাৎ আর্লি স্টোন এজ এর প্রধান হাতিয়ার নয় বলেছে? ঠিক আছে, প্রশ্নটা ভালো করে পড়বে, বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, অপশন এ, স্ক্যাপার বা ছাঁচনি। ঠিক আছে, আদি ও নিম্ন প্রস্তর যুগের প্রধান হাতিয়ার ছিল হস্তকুঠার, ক্লিভার, চপার। অন্যদিকে স্ক্যাপার বা চাঁচনি মূলত মধ্যপ্রস্তর যুগের অর্থাৎ মিডিল যে প্যালিওলিথিক, এটির একটি প্রধান এবং বিশিষ্ট হাতিয়ার হিসেবে কিন্তু পরিচিত। আদি প্রস্তর যুগে পাথরের বড় বড় খণ্ড ব্যবহার করা হতো, কিন্তু স্ক্যাপার সাধারণত পাথরের স্তর বা চটা থেকে তৈরি করা হতো। ঠিক আছে, দেখো 11 নম্বর প্রশ্ন।
চীন থেকে বাইজেন্টাইন সাম্রাজ্যে কখন রেশম পোকা প্রবর্তিত হয়েছিল? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, 551 খ্রিস্টাব্দে, সম্রাট জাস্টিয়ানের রাজত্বকালে। ঠিক আছে। দুজন সন্ন্যাসী চীন থেকে গোপনে রেশম পোকার ডিম বাইজেন্টাইন সাম্রাজ্যে কিন্তু নিয়ে আসেন। এর ফলে ভারতে উৎপাদিত রেশমের চাহিদা কিন্তু কমে যায় এবং ভারতের বৈদেশিক বাণিজ্যে যে নেতিবাচক কিন্তু প্রভাব পড়েছিল। দেখো 12 নম্বর প্রশ্ন, কালিদাসের রচনার অন্তর্ভুক্ত হলো কোনগুলো? বলো। সব কিন্তু 2016 সালে, 16 না, এটা 15। এরপরে আমরা 16 সালে পড়বো, 15 সালে প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? অপশন এ, সবগুলি। মহাকবি কালিদাসের মোট 7টি হচ্ছে বিখ্যাত রচনা রয়েছে। ঠিক আছে। এখানে ছবিতে 6টা রয়েছে। কি কি? অভিজ্ঞানম শকুন্তলম, মানবিকাগ্নিরম মিত্রম, আর বিক্রমাশ্চর্য, তারপরে হচ্ছে এটা হলো নাটক, মেঘদূত, রঘুবংশম, ঋতুসংহার, কুমার সম্ভব, এটা হচ্ছে কাব্যগ্রন্থ। ঠিক আছে। দেখো 13 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ব্রাহ্মণ্য ও ভক্তি ধর্মীয় স্তরে হচ্ছে মিলন স্থল ছিল? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, মন্দির। দক্ষিণ ভারতে বিশেষ করে পল্লব ও চোল আমল থেকে এই মন্দিরগুলো শুধুমাত্র উপাসনার স্থান হিসেবে নয়, বরং উচ্চ বর্গে ব্রাহ্মণ্য সংস্কৃতি ও সাধারণ মানুষের ভক্তি আন্দোলনের মিলনস্থল হিসেবে কিন্তু কাজ করত। দেখো 15 নম্বর প্রশ্ন, হরপ্পা যুগে শহর গড়ে ওঠার প্রধান কারণ কোনটি ছিল? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, কৃষি উদ্বৃত্ত হচ্ছে বৃদ্ধি। যে কোনো প্রাচীন সভ্যতার নগরায়নের প্রাথমিক শর্ত ছিল হচ্ছে পর্যাপ্ত খাদ্য উৎপাদন। সিন্ধু নদের অববাহিকার উর্বর জমি থেকে যে অতিরিক্ত ও উদ্বৃত্ত শস্য উৎপন্ন হতো তা দিয়ে কিন্তু অকৃষক শ্রেণীর মানুষ মানে কারিগর বণিক জীবিকা নির্বাহ করতে কিন্তু পারত, যা শহর গড়ে তুলতে কিন্তু সাহায্য করেছিল। দেখো 15 নম্বর প্রশ্ন, অশোকের শিলালিপিতে নিচের কোনটিকে হচ্ছে আসিনেভ, ওকে, আসিনেভা হিসেবে উল্লেখ করা হয়নি বলেছে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশানে লোভ এবং আবেগ। সম্রাট অশোক তার তৃতীয় স্তম্ভলিপিতে আসিন এবং পাপের উৎস হিসেবে 5টি আবেগকে কিন্তু চিহ্নিত করেছেন। যেমন কি? চণ্ডীয়ে মানে নিষ্ঠুরতা, ক্রোধ মানে রাগ, মানে অহংকার, ওকে, ঈর্ষা মানে হিংসা, এবং নিঠুলিয়ে মানে পাষণ্ডতা। এই তালিকায় লোভ বা আবেগ কিন্তু এই দুটি শব্দ কিন্তু ব্যবহৃত হয়নি সেই অর্থে। দেখো 16 নম্বর প্রশ্ন, 162 খ্রিস্টপূর্বাব্দে কোন ব্যাকট্রিয়ান রাজা ভারত আক্রমণ করেছিলেন এবং উত্তর পশ্চিমের একটি বড় অংশ দখল করেছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশানে ডেমেট্রিয়াস। ঠিক আছে। প্রথম ডেমেট্রিয়াস ছিলেন একজন গ্রিক ব্যাকট্রিয়ান রাজা, যিনি 182 খ্রিস্টপূর্বাব্দে উত্তর পশ্চিম ভারত, বর্তমান আফগানিস্তান বা পাকিস্তান এলাকায় তিনি আক্রমণ করেছিলেন এবং সেখানে ইন্দো গ্রিক মানে সাম্রাজ্যের যে ভিত্তি তিনি স্থাপন করেছিলেন। দেখো 17 নম্বর প্রশ্ন, স্মৃতিস্তম্ভের জন্য পাথরের ব্যবহার নিচের মধ্যে কে শুরু করেছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশান ডি, অশোক। সম্রাট অশোক ছিলেন প্রথম ভারতীয় রাজা যিনি বড় আকারের পাথরের স্থাপত্য ও ভাস্কর্য হচ্ছে তিনি তৈরি করেন। তার আগে ভারতে অধিকাংশ স্থাপত্য কাঠ বা মাটি দিয়ে কিন্তু তৈরি হতো। অশোক তার ধর্মপ্রচারের জন্য পাহাড় কেটে গুহা, যেমন হচ্ছে কি বরাবর গুহা, বিশাল পাথরের স্তম্ভ এবং শিলালিপি তিনি তৈরি করেছিলেন। 18 নম্বর প্রশ্ন, আমার সন্তানদের জন্য যেমন আমি ইহকাল পরকালে সুখ ও সমৃদ্ধ কিন্তু কামনা করি, তেমনি সব মানুষের জন্য কিন্তু আমি একই সুখ এবং সমৃদ্ধি কিন্তু কামনা করি। এটি কোথায় বলা হয়েছে? বলো। সঠিক উত্তর কি হবে?
অপশান ডি কলিঙ্গ লিপি। ঠিক আছে, কলিঙ্গ ইনস্ক্রিপশন। অশোকের পৃথক কলিঙ্গ শিলালিপিতে, ঠিক আছে, সেপারেট কলিঙ্গ এডিক্ট মানে এডিক্টসে এই বিখ্যাত উক্তিটি কিন্তু পাওয়া যায়। এখানে তিনি ঘোষণা করেছিলেন যে সব মনীষী হচ্ছে প্রজামম, মানে সকল মানুষই হচ্ছে আমার সন্তান। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতার পর তিনি তার প্রজাদের প্রতি পিতৃসুলভ দায়িত্ববোধ থেকে তিনি এই বার্তা তিনি দিয়েছিলেন। 19 নম্বর প্রশ্ন, রাজতরঙ্গিনী অনুসারে অশোকের প্রিয় দেবতা কি ছিল বা কে ছিল? বলো। সঠিক উত্তর কি হবে? অপশানে শিব ছিল। কলহনের লেখা রাজতরঙ্গিনী গ্রন্থ অনুযায়ী বৌদ্ধ ধর্ম গ্রহণ করার আগে সম্রাট অশোক শিবের উপাসক ছিলেন এবং রাজতরঙ্গিনীতে উল্লেখ আছে যে তিনি কাশ্মীরে হচ্ছে বিজয়েশ্বর মন্দির সহ শিবের একাধিক মন্দির তিনি নির্মাণ করেছিলেন। দেখো 20 নম্বর প্রশ্ন, নিচের কোন বিবৃতিটি হচ্ছে ভুল? বলো কোনটা ভুল রয়েছে। সঠিক উত্তর কি হবে? অপশান সি, গ্রিকদের কাছে চন্দ্রগুপ্ত অমৃতঘাত নামে কিন্তু পরিচিত ছিলেন। এই বিবৃতিটি কিন্তু ভুল। যে গ্রিক লেখকের কাছে চন্দ্রগুপ্ত মৌর্য স্যান্ড্রাকোট্টাস নামে কিন্তু পরিচিত ছিল। অমৃতঘাত অর্থাৎ কি শত্রু বিনাশকারী, এই উপাধিটি চন্দ্রগুপ্ত মৌর্যের যে চন্দ্রগুপ্তের যে পুত্র যে বিন্দুসারের, এবং গ্রিকরা বিন্দুসারকে কি বলতো? হচ্ছে অমৃত চেটাস বলতো। ঠিক আছে, আর বাকি যেগুলো রয়েছে যে কৌটিল্য অর্থাৎ চাণক্য হচ্ছে চন্দ্রগুপ্তের গুরু ছিলেন, একদম সঠিক, এবং বিন্দুসার তার উত্তরাধিকারী ছিলেন, এটাও সঠিক। এবং জৈন ঐতিহ্য অনুযায়ী চন্দ্রগুপ্ত হচ্ছে শ্রবণ বেলগলায় হচ্ছে অনশন করে তিনি দেহত্যাগ করেছিলেন, মানে মৃত্যুবরণ করেছিলেন। চলো, এগুলো হচ্ছে সঠিক। দেখো 21 নম্বর প্রশ্ন, নিচের কোন উৎসগুলোতে মৌর্যদের শূদ্র বর্ণের অন্তর্গত বলে বর্ণনা করা হয়েছে? বলো। সঠিক উত্তর কি হবে? পুরাণ। বিষ্ণু পুরাণ সহ বিভিন্ন পুরাণ গ্রন্থে মৌর্যদের নিচু বংশভূত বা শূদ্র হিসেবে বর্ণনা করা হয়েছে। অন্যদিকে বৌদ্ধ ও জৈন গ্রন্থগুলোতে তাদের ক্ষত্রিয় হিসেবে কিন্তু উল্লেখ করা হয়েছে। দেখো 22 নম্বর প্রশ্ন, নিচের কোন উৎসটি উল্লেখ করে যে শ্রীনগর অশোক দ্বারা নির্মিত হয়েছিল? বলো। সঠিক উত্তর কি হবে? অপশানে কলহনের রাজতরঙ্গিনী। একাদশ শতাব্দীর বিখ্যাত ঐতিহাসিক কলহনের লেখা রাজতরঙ্গিনী গ্রন্থে কাশ্মীরের ইতিহাসে কিন্তু বর্ণনা আছে। এই গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে সম্রাট অশোক কাশ্মীরের শ্রীনগর শহরটি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। 23 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কে মৌর্য দরবারে থাকা গ্রিক রাষ্ট্রদূত ছিলেন না? সঠিক উত্তর কি হবে? অপশান বি, দিওদরাস। ঠিক আছে, ডিওডরাস সেলুকাস ছিলেন একজন গ্রিক ঐতিহাসিক। মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, আর ডাইমেকাস হচ্ছে বিন্দুসারের সময়, এবং দিওনিয়াস হচ্ছে অশোকের সময় তিনি গ্রিক রাষ্ট্রদূত হিসেবে মৌর্য দরবারে দায়িত্ব পালন করেছিলেন। 24 নম্বর প্রশ্ন, মৌর্য আমলে কণ্টক শোধন কি ছিল? বলো। সঠিক উত্তর কি হবে? ফৌজদারি আদালত। কৌটিল্য অর্থশাস্ত্রে দুই ধরনের আদালতের উল্লেখ কিন্তু পাওয়া যায়। ধর্মস্থীয় যা ছিল দেওয়ানি বা সিভিল আদালত, এবং কণ্টক শোধন যা ছিল ফৌজদারি বা ক্রিমিনাল আদালত। 25 নম্বর প্রশ্ন, মৌর্য আমলে বংশানুক্রমিক সৈন্যদের কি বলা হতো? বলো। সঠিক উত্তর কি হবে? অপশান বি, মৌল। মৌর্য সেনাবাহিনীতে বিভিন্ন ধরনের হচ্ছে সেনা ছিল, তার মধ্যে মৌল বল বলতে বংশানুক্রমিক বা পৈতৃক সেনাবাহিনীকে হচ্ছে বোঝানো হতো, যারা ছিল সম্রাটের সব থেকে বিশ্বস্ত ও স্থায়ী সৈন্যদল। দেখো 26 নম্বর প্রশ্ন, কার রাজত্বকালে পেশোয়া পদটি কেবল শক্তিশালীই নয় বংশানুক্রমিক কিন্তু হয়ে উঠেছিল? সঠিক উত্তর কি হবে? অপশান ডি, শাহু। মারাঠা সম্রাট শাহু মহারাজের রাজত্বকালে
1713 সালে বালাজি বিশ্বনাথকে পেশোয়া হিসেবে কিন্তু নিযুক্ত করা হয়। তার মেধা ও দক্ষতার কারণে পেশোয়া পদটি অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে এবং শাহুর অনুমোদনে কিন্তু এই পদটি বংশানুক্রমিক রূপ কিন্তু পেয়েছিল। 27 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সেনাকার্তে উপাধি পেয়েছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশান এ বালাজি বিশ্বনাথ। মারাঠা সম্রাট শাহু 1713 সালে বালাজি বিশ্বনাথকে সেনাকার্তে অর্থাৎ সেনাবাহিনীর সংগঠক উপাধিতে ভূষিত করেছিলেন। এরপরেই তিনি পেশোয়া পদে উন্নীত হন। 28 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত মুঘল সম্রাটদের মধ্যে কাকে অনেক হিন্দি গান রচনার কৃতিত্ব দেওয়া হয়েছিল? সঠিক উত্তর কি হবে? অপশান ডি জাহাঙ্গীর। মুঘল সম্রাট জাহাঙ্গীর শিল্প ও সাহিত্যের অনুরাগী ছিলেন। ঐতিহাসিক সূত্র অনুযায়ী তিনি অনেক হিন্দি গান ও পদ কিন্তু রচনা করেছিলেন, যা তার সঙ্গীত প্রীতির পরিচয় দেয়। 29 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন পাণ্ডুলিপিটি যা ক্ষুদ্রাকৃতির চিত্রে সমৃদ্ধ এবং চিত্রশিল্পীদের দ্বারা প্রত্যক্ষ করা বাস্তবতা ও সত্যতার পরিচয় দিয়েছিল? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি তারিখি আলফি। আকবরের শাসনকালে ইসলাম ধর্মের 1000 বছর পূর্ণ হওয়ার উপলক্ষে তারিখি আলফি রচিত হয়েছিল। এর চিত্রশৈলীতে সমসাময়িক বাস্তবতার প্রতিফলন লক্ষ্য করা যায়। দেখো 30 নম্বর প্রশ্ন কি রয়েছে? হামজানামা। হামজানামা এর বিষয়বস্তু ছিল কি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি চিত্রকর্ম। হামজানামা বা দস্তানি আমির হামজা হলো মুঘল চিত্রকলার একটি অন্যতম মাইল ফলক। এটি মূলত সম্রাট আকবরের তত্ত্বাবধানে তৈরি একটি সচিত্র পাণ্ডুলিপি। 31 নম্বর প্রশ্ন, একমাত্র কোন ধরনের জাগির হস্তান্তরযোগ্য ছিল না বলেছে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি ওয়াতন জাগির। মুঘল আমলে ওয়াতন জাগির ছিল বংশানুক্রমিক এবং এটি সাধারণত স্থানীয় রাজা ও জমিদারদের তাদের নিজেদের এলাকা দেওয়া হতো। এটি এক হাত থেকে অন্য হাতে বদলি ও হস্তান্তরযোগ্য কিন্তু ছিল না। দেখো 32 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাটের রাজত্বকালে ভারতে তামাকের প্রচলন হয়েছিল? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন এ জাহাঙ্গীর। 1605 সালের দিকে পর্তুগিজরা ভারতে প্রথম কিন্তু তামাক নিয়ে আসে। সেই সময় সম্রাট জাহাঙ্গীরের শাসনকাল কিন্তু ছিল, যদিও পরে ক্ষতিকর প্রভাবের কারণে তিনি এটি নিষিদ্ধ করার কিন্তু চেষ্টা করেছিলেন। 33 নম্বর প্রশ্ন, মুঘলদের নির্মিত নিম্নলিখিত মসজিদগুলোর মধ্যে কোনটি পাল মস্ক বা মুক্তা মসজিদ নামে পরিচিত ছিল? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি আগ্রার মতি মসজিদ। সম্রাট শাহজাহান আগ্রা দুর্গের ভেতরে শ্বেত পাথর দিয়ে একটি সুন্দর মসজিদ এই মসজিদটি নির্মাণ তিনি করেছিলেন। এর উজ্জ্বলতা ও সৌন্দর্যের কারণে একে মতি মসজিদ বা মুক্তা মসজিদ কিন্তু বলা হয়। দেখো 34 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত মুঘল মন্ত্রীদের মধ্যে কে পে মাস্টার জেনারেল হিসেবেও কিন্তু দায়িত্ব পালন করতেন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি মীর বক্সি। ঠিক আছে, মুঘল প্রশাসনে মীর বক্সি ছিলেন সামরিক বিভাগের প্রধান। সেনাবাহিনীর বেতন প্রদান, নিয়োগ এবং মনসবদারদের তদারকি করার কারণে তাকে পে মাস্টার জেনারেল কিন্তু বলা হতো। দারুণ প্রশ্ন এটা। আকবরের কোন সভাসদ আফগান বিদ্রোহীদের দমনে পরিচালিত একটি অভিযানে নিহত হয়েছিলেন? বলো।
সঠিক উত্তর কি হবে? অপশান সি বীরবল। 1586 সালে উত্তর পশ্চিম সীমান্তে ইউসুফজাই উপজাতির আফগান বিদ্রোহীদের দমন করতে গিয়ে বীরবল এক যুদ্ধে কিন্তু প্রাণ হারান। তার মৃত্যুতে সম্রাট আকবর অত্যন্ত শোকাহত হয়েছিলেন। 36 নম্বর প্রশ্ন, কোন বিজয়নগর শাসক চীনে একটি দূতাবাস পাঠিয়েছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশান সি বুক্কা ওয়ান। বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গম বংশের রাজা প্রথম বুক্কা রায় 1374 সালে চীনের মিং রাজবংশের দরবারে একটি কূটনৈতিক এবং বাণিজ্যিক মিশন বা দূতাবাস তিনি পাঠিয়েছিলেন। 37 নম্বর প্রশ্ন, রাজমুকুটের প্রতিটি মুক্ত হলো দরিদ্র কৃষকদের অশ্রু সুজল চোখ থেকে ঝরে পড়া জমাট বাঁধা রক্তবিন্দু। এই উক্তিটি কার? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন এ আমির খসরু। বিখ্যাত কবি ও সঙ্গীতজ্ঞ আমির খসরু দিল্লি সুলতানের শাসনকালে সাধারণ কৃষকদের শোচনীয় অবস্থা বোঝাতে তিনি এই আবেগপূর্ণ উক্তিটি তিনি করেছিলেন। 38 নম্বর প্রশ্ন, বিখ্যাত পারস্য উৎসব নওরোজ কে প্রবর্তন করেন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি বলবন। দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবন পারস্যের অনুকরণে রাজকীয় আভিজাত্য প্রদর্শনের জন্য এই নতুন বছর উদযাপনে উৎসব যেটা নওরোজ নামে ভারতে কিন্তু শুরু করেন। 39 নম্বর প্রশ্ন, দিলওয়ারার বিখ্যাত জৈন মন্দিরগুলো কারা নির্মাণ করেছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশান সি সোলাঙ্কি। চিতসি বংশের বিখ্যাত সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়া, ঠিক আছে, যোগীদের প্রাণায়াম ও শ্বাস প্রশ্বাসের কৌশলে তিনি পারদর্শী ছিলেন। এই কারণে যোগীরা তাকে সম্মান করে সিদ্ধ বা পুরুষ বলে কিন্তু সিদ্ধ পুরুষ বলে তাকে সম্বোধন করত। এবং রাজস্থানে মাউন্ট আবুর দিলওয়ারা জৈন মন্দিরগুলো মূলত গুজরাটের চালুক্য বা সোলাঙ্কি রাজবংশের মন্ত্রীদের, যেমন কি বিমল শাহ, তেজপাল, বস্তুপাল, এদের পৃষ্ঠপোষকতায় কিন্তু নির্মিত হয়েছিল। দেখো 40 নম্বর প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের পতনের পর আহত হুনদের মতো বিদেশি অভিবাসীরা নিচের কোনটির সাথে পরিচিত বা চিহ্নিত? যে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর আগত হুনদের মতো বিদেশি অভিবাসীরা নিচের কোনটির সাথে পরিচিত বা চিহ্নিত? বলো। সঠিক উত্তর কি হবে? অপশান সি রাজপুত। অনেক ঐতিহাসিকদের মতে হুন এবং অন্যান্য বিদেশি আক্রমণকারীরা পরবর্তীকালে ভারতীয় সমাজে মিশে যায় এবং উচ্চ সামাজিক মর্যাদা লাভের জন্য নিজেদেরকে রাজপুত হিসেবে কিন্তু দাবি শুরু করেন। দেখো 41 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রাজপুতদের মধ্যে কারা প্রথম আকবরের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশান ডি কচ্ছওয়াত। আম্বরের বর্তমান জয়পুর রাজা বিহারীমল বা ভারমল, যিনি কচ্ছওয়াহ বংশের ছিলেন, 1562 সালে প্রথম রাজপুত রাজা হিসেবে মুঘল সম্রাট আকবরের আনুগত্য তিনি স্বীকার করেছিলেন। 42 নম্বর প্রশ্ন, সম্রাট জাহাঙ্গীর কোন ইংরেজকে খান উপাধি দিয়েছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশান সি হকিংস। 1608 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসাবে ক্যাপ্টেন উইলিয়াম হকিংস জাহাঙ্গীরের দরবারে আসেন। তুর্কি ভাষায় পারদর্শী হওয়ার কারণে জাহাঙ্গীর তার উপর খুশি হয়ে তাকে ইংলিশ খান উপাধি দেন। দেখো পরের প্রশ্ন, দেখো উড়িষ্যার গজপতি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশান বি কপিলেন্দ্র। 1443 সালে কপিলেন্দ্র দেব সূর্যবংশী
গজপতি রাজবংশ প্রতিষ্ঠা করেন, যা মধ্যযুগে উড়িষ্যার ইতিহাসে মানে অত্যন্ত শক্তিশালী ছিল। দেখো 44 নম্বর প্রশ্ন, মাদুরাই সালতানের প্রতিষ্ঠাতা কে ছিলেন বলো। সঠিক উত্তর কি হবে? অপশানে জালাউদ্দিন আহসান। 1335 সালে দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে জালাউদ্দিন আহসান শাহ দক্ষিণ ভারতে স্বাধীন মাদুরাই যে সাম্রাজ্য সেটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। 35 নম্বর প্রশ্ন, বিজাপুরের গোল গম্বুজ কে নির্মাণ করেছিলেন, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম্বুজ এবং তার হচ্ছে হুইম্পারি গ্যালারি মানে হুইসপারিং গ্যালারি অ্যাকচুয়ালি গ্যালারির জন্য তিনি বলছি এই যে গোল গম্বুজটা সেটা বিখ্যাত বলো। মানে বিজাপুরের গোল গম্বুজ কে নির্মাণ করেছিলেন বলো, যেটা কি ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম্বুজ এবং তার হুইসপারিং যে গ্যালারি তার জন্য সেটা বিখ্যাত। সঠিক উত্তর কি হবে? অপশন ডি মোহাম্মদ আদিল শাহ। কর্ণাটকের বিজাপুরে অবস্থিত গোল গম্বুজ হলো আদিল শাহী বংশের সপ্তম মানে সাত নম্বর সপ্তম সুলতান মোহাম্মদ আদিল শাহের হচ্ছে সমাধি। এটি 1656 সালে নির্মিত হয়েছিল। এর বিশেষত্ব হলো কি বিশাল গম্বুজ এবং হুইসপারিং গ্যালারি, যেখানে খুব নিচু স্বরে কথা বললেও তা স্পষ্ট কিন্তু অনেক দূর পর্যন্ত শোনা যায়। দেখো 46 নম্বর প্রশ্ন, কোন সুফি সাধক যোগ ব্যায়াম বা যৌগিক শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছিলেন এবং তাকে সিদ্ধ বা নিখুঁত বলা হতো, মানে সিদ্ধ পুরুষ। একটু আগেই পড়লাম আমরা ডিটেলসে কোনো একটা প্রশ্নের। সঠিক উত্তর কি হবে? অপশানে নিজামুদ্দিন আউলিয়াকে বলা হয়, কারণ একটু আগেই পড়েছি আমরা এটা ডিটেলসে। দেখো 47 নম্বর প্রশ্ন, গীতাবলি, কবিতাবলি এবং বিনয় পত্রিকা কে লিখেছিলেন বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, অপশানে তুলসীদাস। গোস্বামী তুলসীদাস ছিলেন 16 শতকে, ঠিক আছে, এই 16 শতাব্দী হচ্ছে একজন মহান ভক্তিবাদী কবি। তিনি মূলত রামচরিত মানসের জন্য কিন্তু পরিচিত হলেও ব্রজ ভাষায় গীতাবলি, কবিতাবলি এবং বিনয় পত্রিকার মতো অমূল্য সাহিত্যকর্ম তিনি রচনা করেছিলেন। 48 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যে অষ্টবন বলতে কি বোঝায় বলো। সঠিক উত্তর কি হবে? অপশানে ভূমি রাজস্ব বিভাগ, ঠিক আছে। বিজয়নগর সাম্রাজ্যের কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় ভূমি রাজস্ব বা কর আদানের জন্য যে নির্দিষ্ট বিভাগটি ছিল তা কি অষ্টবন নামে পরিচিত। 49 নম্বর প্রশ্ন, নাগলাপুরা এই শহরটি কে নির্মাণ করেছিলেন বলো। সঠিক উত্তর কি হবে? অপশান সি কৃষ্ণদেব রায়। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কৃষ্ণদেব রায় তার মা নাগলা দেবীর স্মৃতির উদ্দেশ্যে বিজয়নগরের কাছে নাগলাপুরা শহরটি কিন্তু নির্মাণ করেছিলেন। বর্তমানে এটি হটস্পট নামে কিন্তু পরিচিত। দেখো 50 নম্বর প্রশ্ন, কার শাসনকালে বিজয়নগর সাম্রাজ্য প্রথমবারের মতো উড়িষ্যার সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়েছিল বলো। সঠিক উত্তর কি হবে? অপশান সি দ্বিতীয় দেবরায়। সঙ্গম বংশের অন্যতম শক্তিশালী শাসক দ্বিতীয় দেবরায়ের সময় উড়িষ্যার গজপতি রাজবংশের সাথে বিজয়নগরের তীব্র কিন্তু সীমান্ত বিরোধ শুরু হয়েছিল। গজপতি কপিলেন্দ্র দেবের আক্রমণের ফলে এই সংঘাত কিন্তু বৃদ্ধি পেয়েছিল। এই ছিল হচ্ছে আজকের ক্লাসটি। এই ক্লাসে আমরা 2015 সালের হচ্ছে ডব্লিউবিসিএস মেন্স পরীক্ষায় ইতিহাসের পিআইকিউ সিরিজের পিআইকিউ অর্থাৎ প্রিভিয়াস যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। এই ক্লাসে আমরা 50টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। বাকি 50টা আমরা পরের ক্লাসে কিন্তু আলোচনা করবো ডিটেলসে। তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো। প্রথমে ইতিহাসটা করাবো আমি 2014 সাল থেকে 2023 পর্যন্ত, ঠিক আছে, কারণ 24 এখন পরীক্ষা হয়নি। তো বিগত 10 বছরে আমি প্রিভিয়াস ইয়ারে প্রথমে ইতিহাস করাবো, তারপরে পলিটি, তারপরে ভূগোল, তারপরে সায়েন্স, এইভাবে কিন্তু আমি করিয়ে দেবো এই সিরিজে, ঠিক আছে। তোমরা প্লে লিস্টটি তোমরা সেভ করে নিও তোমাদের ফোনে বা ল্যাপটপে যে যেটা দিয়ে ক্লাস করো।
তাই ক্লাসগুলো তোমরা ভালো করে মন দিয়ে করো, কারণ এই প্রশ্নগুলো শুধু WBCS নয়, সমস্ত পরীক্ষায় তোমাদের কিন্তু অনেক হেল্পফুল হবে। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ভিডিওতে। চলো।